নবম শ্রেণীর দশম অধ্যায় লাভ ও ক্ষতি সম্পর্কে আজকে আলোচনা করব। এই লাভ ক্ষতির সংক্রান্ত অঙ্কগুলো আমরা খুব সহজেই ফর্মুলা ব্যবহার করে করতে পারি। এই ফর্মুলাগুলো কিভাবে এলো এবং এই ফর্মুলাগুলোকে অঙ্কের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব সেটাই আজকে জানবো বা জানার চেষ্টা করব। লাভ এবং ক্ষতি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা আংশিক ধারণা আছে। তবু একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি লাভ আর ক্ষতি বলতে আমরা ঠিক কী বুঝি। আমরা কোনো একটা জিনিস বাজার থেকে 50 টাকা দিয়ে কিনলাম এবং সেই জিনিসটাকে যদি আমি 100 টাকায় বিক্রি করে দিই, অর্থাৎ এখানে আমার ক্রয় মূল্য ছিল 50 টাকা এবং বিক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য যখনই ক্রয় মূল্যের থেকে অধিক বা বেশি হবে সেক্ষেত্রে আমার লাভ হবে। অর্থাৎ লাভ সমান সমান আমি বলতেই পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই ক্ষেত্রে 100 মাইনাস 50 সমান সমান 50, মানে 50 টাকা এক্ষেত্রে আমার লাভ হয়েছে। অর্থাৎ লাভ নির্ধারণ করার জন্য আমি যেই ফর্মুলাটা ব্যবহার করবো সেটা হচ্ছে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভকে আমরা ইংলিশে বলে থাকি প্রফিট এবং বিক্রয় মূল্যকে বলি সেলিং প্রাইস, সেই জন্য এখানে আমি একে এসপি দিয়ে প্রকাশ করেছি। ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস বলি, এই জন্য একে আমি সিপি দিয়ে প্রকাশ করেছি। প্রফিট ইনিশিয়াল স্টার্ট হচ্ছে পি দিয়ে, সেই জন্য একে পি দিয়েও প্রকাশ করে আমি ছি। অন্যদিকে যে 50 টাকার জিনিসটা আমি কিনেছিলাম সেটাকে যদি আমি 40 টাকায় বিক্রি করতাম সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হতো। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যখন হ্রাস ঘটে, অর্থাৎ ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য থেকে বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার লস বা ক্ষতি হয়। অর্থাৎ ক্ষতি নির্ধারণ করতে গেলে নির্ণয় করব কিভাবে, না ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ এখানে আমি ক্ষতি সমান লিখেছি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতিকে ইংলিশে বলি লস, সেই জন্য এটাকে আমি লস দিয়েও প্রকাশ করেছি। এবং ক্রয় মূল্য কস্ট প্রাইস সিপি, বিক্রয় মূল্য সেলিং প্রাইস এসপি। তো এই সম্পর্কে আমাদের একটা আপেক্ষিক ধারণা বা সাধারণ ধারণা ছিলই। তো লাভ বা ক্ষতি যে দুটো ঘটনায় ঘটছে খুব ভালো করে লক্ষ্য করো, সব ক্ষেত্রেই নির্ভরতা কিন্তু একটা, মানে সমস্ত কিছুর আধার কিন্তু ক্রয় মূল্য। কেন সব কিছুর আধার বিক্রয় মূল্য নয়? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তুমি তোমার কোনো একজন আত্মীয় বা বন্ধু বান্ধবের কাছ থেকে একটা গিফট পেয়েছো এবং তোমার কোনো কারণবশত গিফটটা পছন্দ হয়নি বা প্রয়োজন নয় বলে তুমি গিফটটা কোথাও একটা কোনো একজনকে বিক্রি করে দিলে। সেক্ষেত্রে তুমি লাভ করলে বা ক্ষতি করলে সেটা তুমি বিচার করতে পারবে না। যে টাকা দিয়ে বিক্রি করলে গোটাটাই তোমার লাভ। এখানে লাভ বা ক্ষতি কিছুই অ্যাকচুয়ালি হচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে তুমি লাভও বের করতে পারবে না, ক্ষতিও বের করতে পারবে না। অর্থাৎ শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করার কোনো প্রশ্নই আসছে না। তো এই জিনিসটা থেকে তুমি ভালোই বুঝতে পারবে লাভ বা ক্ষতি সম্পূর্ণভাবে নির্ভর করে তার ক্রয় মূল্যের ওপর, মানে লাভ বা ক্ষতির আধার হচ্ছে তার ক্রয় মূল্য। এরপর যেটা দরকার হয় আমাদের অঙ্ক করতে গিয়ে শতকরা লাভ বের করতে হয়, কখনো কখনো শতকরা ক্ষতি নির্ণয় করতে হয়। যেহেতু শতকরা লাভই হোক বা শতকরা ক্ষতিই হোক তার আধার হচ্ছে ক্রয় মূল্য, তো ক্রয় মূল্যের ভিত্তিতে কতটা লাভ সেটা আমরা বের করছি। এরপর যদি সেখানে জুড়ে যাই শতকরা লাভ, শতকরা কথার মানে কি, 100-র ভিত্তিতে কতটা লাভ। 100 টাকা এখানে ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে তোমার লাভ কত হতো। ঐকিক নিয়মের ভাষায় তোমরা নিশ্চয়ই বের করতে পারো, কিন্তু একে ফর্মুলেট করলে পারে ফর্মুলাটা কী দাঁড়াবে, না লাভের শতকরা বা শতকরা লাভ প্রফিট পার্সেন্টেজ মানে P% সমান হবে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এটা ঐকিক নিয়মকে প্রয়োগ করে তোমরা বের করতে পারো ফর্মুলাটা কিভাবে আসছে। ঠিক একই রকমভাবে ক্ষতির বের করতে গেলেও তাই করব। শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি মানে কী হবে, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100%। এরপর এই চারটে ফর্মুলা ছাড়া যেটা আমরা বের করব
সেটা হচ্ছে, যদি তোমার কাছে বিক্রয় মূল্য বলে দেওয়া থাকে বা শতকরা লাভ বা শতকরা লোকসান বলে দেওয়া থাকে, তুমি কিভাবে খুব সহজে ক্রয় মূল্যকে নির্ধারণ করতে পারবে ফর্মুলা ব্যবহার করে। প্রথমে আমরা ঐকিক নিয়মের পন্থায় দেখব, তারপরে কি করে ফর্মুলাটা তৈরি হচ্ছে সেটা দেখার চেষ্টা করব। তো এখানে একটা আমি অঙ্ক নিয়েছি ফর্মুলাটাকে আনার জন্য। কি নিয়েছি? 120 টাকা প্রতি কেজি চা বিক্রি করে 20% ক্ষতি হলে প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য কত? আরেকবার বলি, 120 টাকা প্রতি কেজি চা বিক্রি করে 20% ক্ষতি হলে প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য কত? শতকরা কথাটার মানে আমি বলেছি 100-র উপর ভিত্তি করে। 100 টাকা এখানে, 100 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে অঙ্কটা করতে শুরু করি। কী লিখছি? এখানে শতকরা ক্ষতি হচ্ছে 20%, মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হতো, সেখানে আমার ক্ষতির পরিমাণটা হতো 20 টাকা। 100 টাকা ক্রয় মূল্যে আমার ক্ষতি হতো 20 টাকা। তাহলে এখানে ধরে নিচ্ছি ক্রয় মূল্যে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি হয়েছে, আমার লোকসান হয়েছে, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হবে। অর্থাৎ 100 মাইনাস 20 সমান 80 টাকা। সুন্দরভাবে তোমরা ঐকিক নিয়মকে প্রয়োগ করো। ঐকিক নিয়মকে প্রয়োগ করলে কি হবে? যখন বিক্রয় মূল্য 80 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। যখন বিক্রয় মূল্য 1 টাকা অর্থাৎ মানের হ্রাস ঘটছে, তাহলে ক্রয় মূল্যও কমে যাবে। আর ঐকিক নিয়মের ক্ষেত্রে কমে গেলেই আমরা করি ভাগ, সেজন্য এখানে করেছি 100 ভাজিত 80। এখন অঙ্কে কত টাকা কেজি দরে আমি চাটা বিক্রি করছিলাম? 120 টাকা কেজি দরে, অর্থাৎ আমার বিক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে 120 টাকার নিরিখে ক্রয় মূল্য কত সেটা আমার নির্ধারণ করার বিষয়। তাহলে 120 টাকার নিরিখে বিক্রয় মূল্য কত হবে? 1 টাকার নিরিখে যা বিক্রয় মূল্য তার থেকে অবশ্যই বেশি হবে। বেশি হলেই আমরা করি গুণ, সেজন্য এখানেও করে নিয়েছি গুণ। 182 গুণিত 120। একে আমি এখন ফর্মুলেট করার চেষ্টা করছি। ফর্মুলেট করলে কি হবে না, এখানে ক্রয় মূল্য বের করার পরে যে ফাইনাল ডেস্টিনেশনে আমি পৌঁছেছি, সেই ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে এই রকম: 100 ভাজিত 80 গুণিত 120। 100 যেটা কিনা শতকরার ক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য 100, সেই জন্য 100-র কোনোরূপ পরিবর্তন ঘটছে না। কিন্তু 80টা আমি কীভাবে বের করেছিলাম? 100 মাইনাস 20 করে, সেই জন্য পূর্বের রূপে ফিরে গেলাম। 100 মাইনাস 20 গুণিত কি 120। 120 কি বর্তমানে যেটা বিক্রয় মূল্য ছিল। অর্থাৎ এটাকে যদি ভালো করে আবার ফর্মুলেট করতে চাই, এটা কি বের করছিলাম আমরা? বর্তমান ক্রয় মূল্য। বর্তমান ক্রয় মূল্যের ফর্মুলা, ক্রয় মূল্যকে আমরা কি বলি? সিপি। সিপি নির্ধারণের কি ফর্মুলা পেলে না? 100 নিচে 80টাকে পরিবর্তন করে করেছিলাম 100 মাইনাস 20, সেটা কি দাঁড়িয়ে গেল? 100। তো 100ই থাকলো। এই 20টা কী ছিল আমার? লস পার্সেন্টেজ, সেজন্য লিখেছি এল পার্সেন্টেজ। এবং এই 120টা কি? বর্তমান সেলিং প্রাইস, মানে বর্তমান বিক্রয় মূল্য গুণিত বিক্রয় মূল্য। তাহলে আমার কাছে যদি বিক্রয় মূল্য এবং শতকরা লাভ বা শতকরা ক্ষতি দেওয়া থাকে, আমি খুব সহজেই ক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো এই ফর্মুলাটাকে ব্যবহার করে। 100/100 মাইনাস লস পার্সেন্টেজ গুণিত সেলিং প্রাইস অর্থাৎ এসপি। আবার অপর দিকে যদি লাভ হতো, তাহলে এখানটাতে যে বিয়োগ করেছিলাম 100 মাইনাস 20, 100 মাইনাস 20 করে এখানে বিক্রয় মূল্য বের করতে হতো। কিন্তু লাভ হলে তো আমি অবশ্যই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে অধিক হতো। অধিক হলেই আমরা কি করতাম? যোগ করতাম। সেক্ষেত্রে ফর্মুলাটা বদলে গিয়ে দাঁড়াতো সিপি সমান 100/100। যেহেতু প্রফিট হচ্ছে, প্রফিট হলে হতো যোগ, প্রফিট পার্সেন্টেজটাকে আমি নিতাম, আর অবশ্যই গুণ হয়ে যেত এসপি। তাহলে যদি আমার প্রফিট হতো, তাহলে ফর্মুলাটা বদলে গিয়ে দাঁড়াতো 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ গুণিত এসপি। অর্থাৎ এসসিপি মানে ক্রয় মূল্য যখন বের করব, 100/100 প্লাস প্রফিট হতে পারে যদি প্রফিট দেওয়া থাকে। যদি লস হয়, সেই চিহ্নটা প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে গিয়ে এখানটা হবে লস পার্সেন্টেজ এবং এসপি। সবসময় মনে রাখবে, সিপির ক্ষেত্রে 100 ভাজিত 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হতে পারে,
লস দেওয়া থাকলে 100 মাইনাস লস হবে, বাড়লে যোগ হয়, কমলে মাইনাস হয়, এটা মনে রাখতে হবে। ঠিক একই রকমভাবে যদি আমাকে বলে দেওয়া যায় বিক্রয় মূল্য, আমাকে বলে দেওয়া থাকলো বিক্রয় মূল্য আমাকে নির্ধারণ করতে হবে, ক্রয় মূল্য আমাকে বলে দেওয়া থাকলো, এবং প্রফিট কিংবা লস পার্সেন্টেজ দেওয়া থাকলো, তাহলে বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ধারণ করব। এখানে 260 টাকা কেজি 260 টাকা দিয়ে একটি শাড়ি কিনে 12% লাভে বিক্রি করলে 12% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 260 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছিলাম, এটা আমার কি? ক্রয় মূল্য। এখানে আমার লাভের শতকরা কি? 12%, তাহলে বিক্রয় মূল্য আমাকে নির্ণয় করতে হবে। 12% লাভ মানে কি? 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে আমি 12 টাকা অধিক দিয়ে শাড়িটি বিক্রি করেছি। অর্থাৎ সবসময় পার্সেন্টেজ মানেই সেটা ক্রয় মূল্যের ওপর নির্ভর করে। তাহলে এখানে ক্রয় মূল্য আমার 100, মানে সিপি আমার 100, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 12, বিক্রয় মূল্য কী হবে? প্রফিট যেহেতু, তাহলে অবশ্যই লাভ বাড়ছে, যোগ হয়েছে 100 প্লাস 12, 112। তাহলে এখন কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্রয় মূল্য কত ছিল? 260। তাহলে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কী হবে সেটা আমার বের করতে হবে। 260-এর নিরিখে, অ্যাকচুয়াল কথার অর্থ হচ্ছে 260 টাকার নিরিখে আমার বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই ঐকিক নিয়মকে কাজে লাগাই আবার। যখন কস্ট প্রাইস অর্থাৎ কিনা ক্রয় মূল্য 100 টাকা, তখন আমার সেলিং প্রাইস হবে 112 টাকা। যখন আমার ক্রয় মূল্য 1 টাকা হবে, তখন আমার বিক্রয় মূল্য কী হবে? তার থেকে কমে যাবে, অর্থাৎ ভাগ 112 ভাজিত 100। আর যখন বর্তমানে যে টাকা দিয়ে আমি শাড়িটা কিনেছিলাম, অর্থাৎ 260 টাকা দিয়ে যে শাড়িটা আমি কিনেছিলাম, তার বিক্রয় মূল্য কী দাঁড়াবে? 112 ভাজিত 100 গুণিত 260। এটাকেও আবার ফর্মুলেট করে দেখো আমি কি পাচ্ছি। না, এটা আমার কি ছিল? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস সমান যে ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল এক্সপ্রেশনে আমি পৌঁছেছি, সেটা হচ্ছে 112/100 গুণিত 260। 112 কীভাবে পেলাম? না, বিক্রয় মূল্য ছিল এটা আমার 100 টাকা। যদি আমার ক্রয় মূল্য হয় 100 টাকা, ক্রয় মূল্যের নিরিখে আমার বিক্রয় মূল্য দাঁড়ায় 112 টাকা। অর্থাৎ 112 টাকাটা কি? 100 যুক্ত 12 বাই কি? 100। এখানে 260টা কি? ক্রয় মূল্য। তাহলে এগুলোকে এবার ফর্মুলার ফরমেশনে নিয়ে যায়। 100 আমার 100 হচ্ছে আমি যেটা ক্রয় মূল্যের নিরিখে সবসময় বের করি, যুক্ত কি? প্রফিট পার্সেন্টেজ বাই 100 গুণিত কি? সিপি। অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, যখন প্রফিট পার্সেন্টেজ আর সিপি তোমাকে দেওয়া থাকবে, প্রফিট পার্সেন্টেজ মানে লাভের শতকরা এবং ক্রয় মূল্য তোমাকে দেওয়া থাকবে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ধারণ করার পদ্ধতিটা হলো 100 যুক্ত প্রফিট পার্সেন্টেজ বাই 100 গুণিত সিপি। যদি প্রফিটের বদলে লোকসান হতো, অর্থাৎ লস পার্সেন্টেজ হতো, লোকসান মানে রাশির হ্রাস হবে, হ্রাস হলেই আমরা করব বিয়োগ, তখন ফর্মুলাটা বদলে গিয়ে দাঁড়াবে 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100 গুণিত সিপি। অর্থাৎ 4টে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট এসপি এবং সিপি নির্ধারণের ক্ষেত্রে, এবং এসপি এবং সিপি নির্ধারণের ফর্মুলাকে কাজে লাগিয়ে ধার্য মূল্য, ছাড় দেওয়া সমস্ত অঙ্ক আমরা করে ফেলতে পারবো। এই 4টে ফর্মুলা খুব ভালো করে মনে রাখতে হবে। যখন আমরা বিক্রয় মূল্য এবং প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে, বিক্রয় মূল্য এবং প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন আমি খুব সহজে কস্ট প্রাইস নির্ধারণ করতে পারবো। সেক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে 100 ভাজিত 100 প্লাস প্রফিট গুণিত এসপি। যদি লস হয় 100 বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ ইন্টু এসপি। আর ঠিক একই রকমভাবে যদি তোমাকে সিপি অর্থাৎ কস্ট প্রাইস এবং প্রফিট বা লস পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে তুমি খুব সহজেই এসপি নির্ধারণ করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে 100 যুক্ত প্রফিট পার্সেন্টেজ বাই 100 যদি প্রফিট বলা থাকে, 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100 যদি তোমাকে লস বলা থাকে। এবার একটা সহজভাবে আমি যেহেতু বলেছি, এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে ধার্য মূল্য থেকে আরম্ভ করে আমি সব অঙ্ক করতে পারবো। তোমাদের বইয়ের একটা অঙ্ককে আমরা চেষ্টা করি যে করার সলভ। দেখো, তোমাদের 10 নম্বর অধ্যায় 7-এর অঙ্ক বলা আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। আমার দিদি অরুণ মামার দোকান থেকে
255 টাকা একটা ছাতা কিনলো। আমার দিদি কিনছে, তাহলে আমার দিদির ক্রয় মূল্য, আমার দিদির ক্রয় মূল্য। এখানে কে বিক্রি করছে? অরুণ মামা বিক্রি করছে। আমার দিদির ক্রয় মূল্যটা কিন্তু অরুণ মামার বিক্রয় মূল্য। এখানে আমার দিদির ক্রয় মূল্য অর্থাৎ কিনা অরুণ মামার বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 255 টাকা। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ছাতার ধার্য মূল্য কত ছিল? ধার্য মূল্য মানে কি? ছাতার গায়ে যেই স্টিকারটা লাগানো থাকে সেখানে যে প্রাইস বা অ্যামাউন্টটা লেখা থাকে সেটা এখানে ধার্য মূল্য। সে ধার্য মূল্যের ওপর 50% ছাড় দিয়েছিল অরুণ মামা। ছাড়, শতকরা ছাড়, শতকরা ছাড় এখানে কত বলা হয়েছে? 15%। তাহলে আমাকে ধার্য মূল্য নির্ণয় করতে হবে। ধার্য মূল্যটা কত সেটা নির্ণয় করতে হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অরুণ মামার এটা কি ছিল? বিক্রয় মূল্য। অরুণ মামার বিক্রয় মূল্য। কে ছাড় দিচ্ছে? অরুণ মামা ছাড় দিচ্ছে। ছাড় দেওয়া মানে কি ঘটা? হ্রাস হওয়া। হ্রাস মানেই কি বলতে পারি? ক্ষতি, কমছে। এখানে ধার্য মূল্যটাকে আমরা কিভাবে ভাববো? না, ধার্য মূল্যটাই এখানে আমার ক্রয় মূল্যর মতন করে, ক্রয় মূল্যের নিরিখে যদি তুমি ভাবো, তাহলে ধার্য মূল্য নির্ণয় করার ক্ষেত্রে তোমার কি কি, ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে তোমার কি কি দেওয়া আছে, অর্থাৎ কিনা ধার্য মূল্য নির্ণয় করার ক্ষেত্রে কি কি দেওয়া আছে? হ্রাস মানে লস পার্সেন্টেজ, বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। ধার্য মূল্যটাকে আমি এখানে কিভাবে নির্ণয় করব? না, সিপির মতন। তাহলে ফর্মুলাটা কি দাঁড়িয়ে যাবে? আমার কাছে এসপি দেওয়া আছে এবং লস পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথমে এই যে ফর্মুলাটা শিখেছিলাম 100/100, এখানে লস পার্সেন্টেজ, লস হলেই বিয়োগ করতে হবে, বিয়োগ লস পার্সেন্টেজ ইন্টু কি? এসপি। এই ফর্মুলা দিয়ে আমি ধার্য মূল্য নির্ধারণ করে নিতে পারবো। 100/100 মাইনাস 15 গুণিত 255, তার মানে দাঁড়াচ্ছে 100/100 মাইনাস 15 করলে হয় কত? 85 গুণিত 255, কাটাকাটি করলে দাঁড়িয়ে যাবে 3, অর্থাৎ 300 টাকা। অর্থাৎ সমস্ত যা বিষয়বস্তু তোমাকে অঙ্কে দেওয়া থাকবে সেই জিনিসটাকে তোমাকে নিরিখে ভাবতে হবে। এটা কি? বিক্রয় মূল্য। হ্রাস হলে লস পার্সেন্টেজ, বৃদ্ধি ঘটলে প্রফিট পার্সেন্টেজ, এবং যেটা নির্ণয় করতে দিচ্ছে সেটাকে আমি কিভাবে অনুভব করবো, সেটা ক্রয় মূল্যের মতন করে ভাববো না বিক্রয় মূল্যের মতন করে ভাববো, সেইটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে এই দুটোকে প্রয়োগ করে তুমি যে কোনো অঙ্ক করতে পারো। আরও একটা উদাহরণ দিই। ধরো কোনো সময় আমরা এরকম অঙ্কও করে থাকি, বলা হয়ে থাকে আমাকে যে ধরো একটা অঙ্ক আমি এখানে নিচ্ছি, আমার ক্রয় মূল্য, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন এই 120 টাকার ওপর আমি 10% বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করলাম, ধার্য মূল্য নির্ধারণ করব। সেক্ষেত্রে ধার্য মূল্য ঠিক কত হবে? এখানে ক্রয় মূল্য বলা আছে 120 টাকা, তার উপরে আমি ক্রয় মূল্য মানে সিপি, সিপি আমাকে দেওয়া আছে। এখানে বৃদ্ধি ঘটানো হচ্ছে, বর্ধিত, বর্ধিত শতকরা, বর্ধিত মানেই বাড়ছে, মানেই আমি কি বলবো? প্রফিট হচ্ছে। বর্ধিত শতকরা কত? 10। তাহলে আমাকে এখানে ধার্য মূল্য নির্ণয় করতে হবে। ধার্য মূল্য মানে পরের শুরু, এটা আগে ঘটছে, এটা পরে ঘটছে। ধার্য মূল্যকে এখানে যখন নির্ণয় করবে সেরকম কীভাবে নির্ণয় করবো? না, এসপির মতন করে নির্ণয় করব। যেটাই আগে ঘটবে সেটাই ক্রস প্রাইস, যেটাই পরে ঘটবে সেটাই বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে এখানে আমার কাছে দেওয়া আছে সিপি এবং বর্ধিত শতকরা, তাহলে এসপি আমি নির্ধারণ করতে অবশ্যই পারবো। ফর্মুলাটা কি? এসপি নির্ধারণের ক্ষেত্রে যোগ বা বিয়োগটা লবে ঘটে, আর কস্ট প্রাইস নির্ণয় করার ক্ষেত্রে যোগ বা বিয়োগটা হরে ঘটে। এখানে অবশ্যই ওপরে ঘটবে, মানে লবে ঘটবে।
তাহলে এখানে বর্ধিত শতকরা কত 10, তাহলে প্রফিট 10 যোগ হলো বাই 100, এখন বর্তমান সিপি হচ্ছে 120, তাহলে 110 বাই 100 গুণিত 120, কাটাকাটি করো, তাহলে 12 11 132 টাকা। এক্ষেত্রে ধার্য মূল্য নির্ধারিত হবে, মানে যে স্টিকার প্রাইসটা হবে 132 টাকা, যদি আমি 10% বৃদ্ধি করে চাপাতে চাই। তো এইভাবে দুটোকে ব্যবহার করে আর 4টে ফর্মুলা তোমরা বেসিক্যালি শিখলে, সেই 4টে ফর্মুলাকে লাগিয়ে তুমি সবকটা অঙ্ক করে ফেলতে পারবে।